এই যে নতুন একটা জীবন পেলেন বলতে গেলে এক প্রকার, হ্যাঁ, তো সেই অনুভূতিটা কেমন এবং আপনি কি ভেবেছিলেন যে এভাবে আসতে পারবেন? না, এটা তো ভাবি নাই। আমরা মনে করছি আরো দেরি হবে। কে বলছিল 10 বছর, পুরো 10 বছরের জেল হবে, অনেকে বলছে 6 মাস, আফু লাগবে, বছরে 3টা করে আফু আসে। তো বলছে ওনারা বলছে আফুতে আসা যাবে। তো আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে, আমরা 50 দিনের মধ্যে চলে আসতে পারছি দেশে। আপনি কি ভেবেছিলেন আসতে পারবেন? ভাবছিলাম হয়তো দেরি হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তাড়াতাড়ি চলে আসতে পারছি। কেমন লাগতেছে এখন ভালো লাগতেছে অনেক। আমরা নতুন বাংলাদেশে আপনাকে স্বাগত। আল্লাহ পক্ষ থেকে ফুলের সম্বর্ধনা। এবং আপনারা কয়জন নামছেন? এখন 11 জন আসছে ভাই। আচ্ছা, এই যে আপনারা নামলেন বা আসলেন, আপনাদের ক্ষমাও মকুব করা হলো, বাংলাদেশে স্বাভাবিকভাবে ফিরে আসলেন, কল্পনার মধ্যে কি ছিল এটা হবে? কারণ ওই দেশের নিয়মকানুন খুবই কঠিন। কল্পনার বাইরে 10 বছর এখানে আমাদের আমানতদোলা সাজা দিছে। আমানতদোলা মানে দেশদ্রোহী মামলা দিছে আমাদেরকে। ওইখানে দেশদ্রোহী মামলা দিছে 10 বছর, মানে 10 বছর। ওইখানে বছরে 3টা আফু বলতে আপনার লটারি সিস্টেম হয়, বছরে 3টা। ওইখানেও লটারির মধ্যে আমাদের নাম থাকবে না, ওইরকম সিস্টেম করা হয়েছিল। এখন মনে করেন 10 বছরের সাজার মধ্যে আমরা মনে করেন 1.5 মাসের ভিতরে চলে আসছি, আলহামদুলিল্লাহ। আর এই যে পরিবারের সাথে আপনি আসলেন, পরিবারের সাথে কি দেখা হয়েছে কিনা, বা এই যে পরিবারের মুখ দেখবেন, এই অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। 45 দিন আমরা কারোর সাথে যোগাযোগ করার সুযোগ পাইনি। 45 দিন, বুঝছেন, 10 বাই 10 ফিটের মধ্যে আমরা 32 জন করে লোক ছিলাম ওইখানে একটা রুমের মধ্যে। কেমন দিন আপনি বুঝতে পারতেছেন? একটা ছোট রুমের মধ্যে 32 জন করে লোক, কেমন কাটতে পারে একটু চিন্তা করেন। আর আপনাদের সাথে যারা ছিলেন তারা ওই সময় কিরকম মনোভাব ছিল তাদের? আর উপর আল্লাহর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা আর কি। আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। এখন মনে করেন উসিলা হচ্ছে যে আল্লাহ দেওয়ার মালিক, উসিলা তো মনে করেন আসছে, বাস উসিলার মাধ্যমে আমরা এখন দেশে ফিরে আসলাম আর কি, আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমাদের কোনো ইয়ে নেই, আমাদের ওই নন টিজা উঠে যায়, ওখানে যেতে পারে, আমাদের ব্যবসা করতে পারে। চট্টগ্রামে এখন পর্যন্ত 11 জন অবতরণ করেছে, তার মধ্যে বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। এখানেও আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি একজন স্বজনের সাথে কথা বলিয়ে দেই, আপনি অনেকটা আপ্লুত, আবেগ আপ্লুত। নিশ্চয়ই দেশে ফেরার আনন্দ, এটা একটা বলা যায় যে নতুন জীবন পেয়েছেন, সেই অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী বর্তমানে ডক্টর ইউনূস এটা করছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এটার ওনার কারণে আমরা দেশে ফিরতে পারছি, এটার শুকরিয়া আমাদের জন্য। ভাষায় বলতে পারবো না আমরা কিছু। যেই সময়টা সেখানে ছিলেন, পরিবারের কারো সাথে বা নিজের কোনো মানুষের সাথে যোগাযোগ হয়েছে কিনা, বা দিনটা কেমন কেটেছে? না, কোনো যোগাযোগ নেই, কারোর সাথে কোনো যোগাযোগ আজ পর্যন্ত। আমি আমার ফ্যামিলির সাথে এখনো পর্যন্ত কথা বলতে পারি নাই, এখনো পর্যন্ত বলি নাই, কোনো কথা বলতে পারি না, ঘুমাইতে পারি নাই, কোনো ঘুমে নেই, খানাও নেই। আসার আগে তারা কি জানিয়েছে আপনাদেরকে? আপনারা যে বাংলাদেশে আসছেন সেটা জানতে পারলেন, কি বলেছে তারা আপনাদের? তারা ওই সময় কিছু বলে নাই, একদিন বলছে তোমাদের 45 দিন 7 আওয়ার 45 দিন পরে বলতেছে তোমাদেরকে ছাড়া হবে। তাও তারা বলে নাই, বাইরে থেকে শুনতেছি আমরা। বাইরে থেকে শোনার পরে তারপরে আজকে সকালে আমাদের নাম ধরে ডাকছে, ডাকে আনি পাসপোর্ট ইমিগ্রেশন কইরা বোর্ডিং পাস দিয়া ডাইরেক্ট বিমানের ভিতরে দিছে। আপনারা শুনছিলেন যে তাদের যে ভাষ্যটা, আমি আরেকজনকে পেয়েছি, আপনি নিশ্চয়ই এই বন্দি দশা থেকেই এসছেন, সেই জায়গা থেকে তাদের কাছে শুনছিলাম যে তারা কষ্টের কথা বলছেন। একটি রুমে 30-35 জন। এখন সেই কথাগুলো মনে পড়লে নিজের মধ্যে অনুভূতিটা কি হয়, কেমন লাগে? আসলে নিশ্চয়ই সুখকর নয়। এটা আসলে বলে বোঝানোর ভাষা না। আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। আমরা বাংলাদেশ সরকারকে অনেক 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 ধন্যবাদ যে আমাদেরকে বন্দিদশা থেকে মুক্ত করে আনছে। বাংলাদেশ সরকার না হলে আমরা এখান থেকে আসতে পারতাম না, আসার সম্ভাবনা ছিল না। ওদের ভাষ্যমতে যেটা বলছিল যে আমাদের এই যে সাজাটা হয়েছে ওটা মাফ করার মতো নয়, কিন্তু বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় আমরা এখানে ফিরে আসতে পারছি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে তাদের অনুভূতিটা, তারা যে ফিরে আসতে পারবেন
যে একটা কঠোর নিয়মকানুনের বেড়াজাল, সেই নিয়মকানুনের বেড়াজাল থেকে তারা ফিরে আসতে পারবেন এটা তারা কল্পনা করেননি, এবং তারা এই সরকারকে, অন্তর্বর্তীকালীনকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন তারা নতুন একটা জীবন পেয়েছেন এবং এই জীবনটা পাওয়ার পর তাদের মধ্যে যে উচ্ছ্বাস, অনেকে আবেগে আপ্লুত, সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আগে বেরোয়েছে বিশ্বজিৎ দে, জি 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 শিওর। বিষয়টা বলবেন, তাদের আসার প্রক্রিয়া থেকে শুরু করে এখন পর্যন্ত তারা অবতরণ করলো, আপনারা বিষয়টা একটু বলুন। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে সংহতি জানিয়েছে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের জন্য আন্দোলন করে উনারা এই যখন সাজার মুখোমুখি হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপে উনারা মুক্ত হয়েছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেছে। আজকে চট্টগ্রামে আপনারা জানেন 12 জন আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অবতরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সরকারের অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে আমরা ওনাদেরকে এখানে রিসিভ করেছি এবং ওনাদের সমস্ত ডিটেইল আমরা মিনিস্ট্রিতে পাঠাবো, আমরা সংরক্ষণ করব এবং মন্ত্রণালয় থেকে পরবর্তীতে ওনাদের স্ব জায়গায় ওনাদের সাথে যোগাযোগ করে যার যা প্রয়োজন সেই অনুপাতে ওনাদেরকে পুনঃপ্রতিষ্ঠা রিইন্টিগ্রেশন করার সমস্ত ব্যবস্থা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে। দক্ষিণ মাহমুদাবাদ আমার ছেলে, একমাত্র ছেলে আমার, অনেক দুঃখ কষ্ট করে ছেলেকে বিদেশ পাঠাচ্ছে। আমার 4টা মেয়ে, ওনার বাবে শ্বাসবাস করে। আমি উপদেষ্টা মন্ত্রীর কাছে অনুমোদন আবেদন, আমার ছেলে ছাড়া পেয়েছে, আমার ছেলেকে আবার যাবার জন্য সুযোগ দেন, না হয় একটা চাকরি, ভালো একটা চাকরি দিলে আমি খুশি হব। ছেলেকে ফিরে পেয়ে কেমন লাগছে? আমার অনেক খুশি লাগছে, আমি অনেক দোয়া করছি। উনি গেছে যে 7 মাস হাটওয়ার্ডের দোকানে চাকরি করতো। এই যে আপনার ছেলে সেখানে তো খুব একটা কষ্টের জীবন যাপন করছে, আপনাদের কেমন হরে বা কিছু ভাত পানি খাই নাই, আমরা শুধু মাজারে গেছি আর উপদেষ্টা মন্ত্রীকে দোয়া করছে আমার ছেলে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, এই দোয়া করছি। আমি শুধু নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, এইগুলো পরে পরে শুধু দোয়া করছি আমার ছেলে যেন আমার হাতে ফিরে আসে। আমার একমাত্র ছেলে, আমার আর ছেলে নাই। আল্লাহর কাছ থেকে আমি খুঁজে নিয়েছি আমার ছেলেকে। তাদেরকে বন্দী করা হলো সেই দিন থেকে আজ পর্যন্ত, এর আগে কি এখন দেখার আগ পর্যন্ত যোগাযোগ হয়েছে? না না, কোনো খবরও পাই নাই, কোথায় নিচে কি করছে কি কাটছে। এক জোড়া কাপড় নিয়ে আমার ছেলে কাজে 1 মাস 19 দিন আমি গনে রাখছি। আমার নাম রিজিয়া বেগম। মেহারাসউদ্দিন রাসেল। কি করতো সে? ক্লাস 10 থেকে লেখাপড়া শেষ করে আমি বিদেশে অনেক দুঃখ কষ্ট করে হাটওয়ার্ডের দোকানে চাকরি করতো। দেখছিলাম কথা বলতে বলতে আপনি কান্না করছিলেন, চোখ ভরিয়ে জল পড়ছে। ছেলেকে নিশ্চয়ই ফিরে পাওয়ার আনন্দ অন্য কোনো কিছুর সাথে না, এইটা তো ছেলেকে ফিরে পাওয়া যায়, এই যে এত সহসাত আমাদের ছেলেকে ফিরে পাবো এটা কখনো কল্পনাও করি না আমি। এই জন্য বারবার আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী যারা আছে সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাতে করে আমাদের ছেলেদেরকে আবার দেশে ফিরিয়ে এনেছে। আমি আরো বেশি খুশি হব যে যাতে এদেরকে এরা যারা 52 জন অ্যারেস্ট হয়েছে, এক একজনের, তো আমার ছেলেরও 10 বছর নাকি সাজা হয়েছে, এরা যেন আবার পুনরায় হয়তো ওই দেশে ফিরে যেতে পারে, না হয় এখানে কোনো একটা পুনর্বাসন করলে আমি অনেক খুশি হব। এই যে 10 বছরের সাজার কথা ছিল, মাত্র 1.5 মাসের মধ্যে তারা ফিরে আসলো,
তাহলে এই যে দীর্ঘ যে সময় সাজা সেটা অল্প সময়ে আপনারা পেয়ে গেলেন, তারপরও এই দিনটা কেমন কেটেছে? এই 1.5 মাসটা তো কিভাবে কেটেছে নিজেও জানি না, কোনো খবরও পাই না। একটা মোবাইলে করে একটা মোবাইলে করতে পারছে না যে আমার ছেলেটা জেলের মধ্যেই আছে, এই খবরটাও আমরা পাই না। কিন্তু এই খবরটা পাইছি কালকে পাইছি। এর আগে ওখান থেকে কল করা হয়েছিল, তোমার যদি কেউ থাকে একটা যদি টিকিট নেয় তাইলে দেশের মধ্যে আসতে পারবে। তখন আমার একজন লোক ছিল, একে বলছি ভাই আমার ছেলে তো আবুধাবিতে আছে, এখন আমার কাছে কল করছে একটা টিকিট। তখন নাম ঠিকানা ভিসা পতাকা সবগুলো দিছি, দেওয়ার পর গেছে কিছু কাপড় চোপড় দিছি, ওইগুলো দিতে দেয় নাই ওখানে, শুধু পাসপোর্ট আর ওর টিকিটটা নিয়ে এরকে বাইরের থেকে গাড়ি থেকে নামতেও দেয় না, এদেরকে বিদায় করে দিছে। আপনার সম্পূর্ণ নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মেহেরাজউদ্দিন রাসেল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হাটহাজারী থানার অন্তর্গত মির্জাপুর হাসিমনগর গ্রাম।